পরপর কয়েকটি ঘটনা ঘটেছে, আপনারা প্রায় প্রত্যেকেই পরিষ্কার এই বিষয়গুলো সম্পর্কে, অনেকে অবগত আছেন সেখানকার বাস্তব পরিস্থিতি নিয়ে। সর্বোপরি শহরতলিতে এক তরতাজা যুবককে পিটিয়ে খুন করা হলো, হত্যা করা হলো। অপরাধীরা পুলিশের কাছ থেকে বা পুলিশের সামনে থেকে পালিয়ে যেতে পেরেছে বলে অভিযোগ করতে শুরু করেছে। কেনই বা পুলিশ অপরাধীদের পাকড়াও করেনি? বলা যেতে পারে অপরাধীদের ঘা ঢাকা দিতে পুলিশ সহযোগিতা করেছে বলে অভিযোগ করতে শুরু করলো। শহরতলির বেলাবরের এই ঘটনাকে কেন্দ্র করে সেখানকার মানুষ যারা এই ঘটনায় যুক্ত তাদের কঠোর শাস্তি চেয়েছেন। বলতে পারেন দলমত নির্বিশেষে সাধারণ মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার পাশাপাশি আরও একটি তরতাজা যুবককে হত্যা করা হয়েছে, বলা যেতে পারে পিটিয়ে হত্যা করা হয়েছে। চালাগাংয়ের সেই ঘটনায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সরেজমিনে পরিদর্শন করেছেন, সেখানকার মানুষের অভিযোগের কথা শুনেছেন, সেখানকার মানুষের মতামতের কথা শুনেছেন। খোদ পুলিশের সামনে ঘটনা, পুলিশের একটা অংশ সেখানে যুক্ত বলে, এসপিও একজন যুক্ত বলে অভিযোগ করা হয়েছে। আমজনতার অভিযোগের কথা শুনলেন বিরোধী দলনেতা, সরাসরি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। শহরতলির এই ঘটনা বলুন, চালাগাংয়ের ঘটনা বলুন, তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গার ঘটনাবলী নিয়ে অপরাধ সংগঠিত করার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের নিরিখে বলা যেতে পারে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে দেখা করলেন বামফ্রন্টের নেতৃত্ব। তারা পরবর্তী সময় সাংবাদিক সম্মেলন করে সে সাক্ষাতের নির্যাস তুলে ধরেছেন। আমরা কয়েকটি বিষয় যখন উত্থাপন করি তখন আপনাদের কাছে এই কয়েকটি কথা বোধ হয় একটু অন্যভাবে বলতে ইচ্ছে করে। অপরাধীরা করছেন দর্শক পুলিশ। অবশ্যই পুলিশের ক্ষেত্রে সবাইকে এক জায়গায় রাখা ঠিক নয়। এখনও সততার সঙ্গে কাজ করেন পুলিশ আছে, সাহসিকতার সঙ্গে কাজ করেন এমন পুলিশ আছে। আর যেখানে পুলিশ দর্শকের ভূমিকায় থাকেন, নীরবতা পালন করেন, পুলিশ তার দায়িত্ব পালন করেন না, তখন আমজনতা ক্ষিপ্ত হয়ে ওঠেন। শহরতলির সেই ঘটনার পাশাপাশি চালাগাং সহ বিভিন্ন জায়গা, রানীরবাজার, দুর্গানগর বলুন, গন্ডাছড়ার বলুন, সবকটি বিষয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরে একটি বলা হয়েছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা একবার শুনি চালাগাংয়ের ঘটনার পর বিরোধী দলনেতা কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এখানে কদিন আগে এখানকারই একজন যুবক ছেলে, মাত্র 21 বছর বয়সে, গৌতম দাস, নতুন বাজার থানা এলাকার এক যুবতীর সাথে তার সম্পর্ক ছিল এবং তারা দুজনে সহমতের ভিত্তিতেই পালিয়ে বিয়ে করে। কিন্তু তারপর মেয়ের বাড়ির তরফ থেকে নতুন বাজার থানাতে অভিযোগ জানানো হয়। নতুন বাজার থানা তারা অতি উৎসাহী হয়ে এই গৌতম দাস এবং তার যে মেয়েটার সাথে সম্পর্ক, তারা চলে গিয়েছিল সাবরুমের হরিণাতে। সেখানে মাঝরাতে গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসে। তো ঠিক আছে, যদি কোনো মেয়ের অভিভাবক যদি এইভাবে অভিভাবকদের না জানিয়ে কোনো মেয়ে চলে যায়, পুলিশের কাছে যদি অভিযোগ জানানো হয়, নিশ্চয়ই পুলিশ তারা কিছু পদক্ষেপ গ্রহণ করবেন, খোঁজখবর নেবেন। এবং এই জায়গাতে এটাকে অপহরণ, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে মেয়েটাকে উঠিয়ে নিয়ে গেছে। মেয়েটার বয়স কি 18 কম? তাহলে 18 কম হলে ইচ্ছাকৃতভাবেও সে যেতে পারে না। পুলিশের নিশ্চয়ই সে দায়িত্ব আছে সবসময়। কিন্তু দুর্ভাগ্যের হলো যে মানুষের জীবন, মানুষের অধিকার রক্ষা করবে সেই নতুন বাজার পুলিশের অফিসারের নেতৃত্বে গৌতম দাসকে নিয়ে আসা হলো নতুন বাজারে এবং সেখানে তার বিরুদ্ধে কোনো ধরনের কেস না করে, তার বিরুদ্ধে কোনো কগনিজেন্স না নিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। আর তার যে সাথে সম্পর্কিত মহিলা, তাকে তার বাপের বাড়িতে উঠিয়ে দেওয়া হলো। এবং থানা থেকে বের হবার পরেই এই মেয়ের আত্মীয়রা এবং আরও কিছু স্থানীয় মাতব্বর এবং অভিযোগ হলো এতে নতুন বাজার থানারই পুলিশের অফিসার, এই পুলিশের কনস্টেবল বা এসপিও এরকম কয়েকজন আছেন। এরা সবাই মিলে অমানসিকভাবে তাকে মারল। দুদিন বাদে
এই মানে প্রচণ্ড মারধরের পর তার শরীরের এই সমস্ত শুরু হলো, এরপরে জীবিতে গিয়ে তার প্রাণ চলে যায়। ওখান থেকে ডেড বডি নিয়ে এসে এখানে চালাগাং থানার উদ্যোগে অমরপুর মহকুমা হসপিটালে নিয়ে তার পোস্টমর্টম হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের আজ পর্যন্ত এই চালাগাং থানার তরফ থেকে কোনো আসামিকে বাই নেম ৬-৭ জনের নাম দিয়ে এফআইআর করার পর কোনো উদ্যোগ নেওয়া হয়। এগুলো পত্রপত্রিকায় দেখার পর আমি আজকে এখানে এসেছি প্রকৃত ঘটনা জানতে। আমি গেছি গৌতম দাসের বাড়িতে, ওর বৃদ্ধ বাবা, মা, ভাই, এদের সাথে কথা বলেছি। কি মর্মন্তুদ চিত্র! এরকম একটা ঘটনা হতে পারে একটা সভ্য দেশে, এটা মানে চিন্তা করতেই আমার সব লোম দাঁড়িয়ে যায়। পুলিশ যিনি রক্ষক, আজকে ত্রিপুরাজ্যের একাংশ পুলিশ তারাই ভক্ষক হয়ে গেছে। এই যদি হয় তাহলে এই রাজ্যের সাধারণ মানুষ তারা কি করে বাঁচবে? তো এই ঘটনা আজকে আমি এসেছি এবং এটাকে যেখানে নিয়ে পৌঁছানো দরকার, যে স্তরে তোলা দরকার, তোলার চেষ্টা আমি করব, যাতে তারা ন্যায় বিচার পায়, দোষী শাস্তি পায়। আর এটা যদি না হয়, আজকে গৌতম দাসকে এইভাবে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তার জীবন শেষ করে দেওয়া হয়েছে। কালকে রাম, শ্যাম, যদু, মধু কেউ বাঁচবে না। এটার প্রতিবাদ হওয়া দরকার, এগুলো বন্ধ হওয়া দরকার। ত্রিপুরা রাজ্যে পরপর দুর্ভাগ্যের হলো এই ইয়েতে গোমতী জেলাতে কদিন আগে উদয়পুরের এক মাস্টারমশাই, তাকেও এইভাবে বাড়ির থেকে তুলে নিয়ে পিটিয়ে, এবং সেখানেও এইভাবে কয়েকজন পুলিশ অফিসার। আমাদের সব পুলিশ অফিসার খারাপ না, আমাদের ত্রিপুরা রাজ্যের পুলিশ সারা দেশের মধ্যে এদের সুনাম আছে। কিন্তু কতিপয় পুলিশ অফিসার উপরতলাতেও এবং নিচুতলাতেও তাদের বদান্যতায় এদের সিট দ্বারা শাসক দলের কাছে বিক্রি দিয়ে দেওয়ার ফলে আজকে গোটা ত্রিপুরা রাজ্যে বদনাম হচ্ছে। আর এই ত্রিপুরা রাজ্যের মানুষের জীবন, সম্পত্তি, নিরাপত্তা আজকে চূড়ান্ত বিঘ্নিত হচ্ছে। আজ আমি এখানে এসেছি আপনাদের সবাইকে বলে যাচ্ছি, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হন সবাই মিলে। এটা কোনো দলের প্রশ্ন না, মতের প্রশ্ন না। অপরাধীর যাতে শাস্তি হয় এবং যারা আজকে এইভাবে ক্ষতিগ্রস্ত হলো, যে পরিবার আজকে সর্বনাশ হয়ে গেল, তারা যাতে ন্যায় বিচার পায়, তার জন্য আমাদের সবাইকেই সোচ্চার হওয়া প্রয়োজন। এই জন্য আমরা এখানে এসেছি। স্যার আরেকটি, অপরাধীরা নিজেদেরকে বাঁচানোর জন্য দলের নাম নেয় কেউ কেউ। এখন যদি জেনে বুঝে যদি কোনো দল এরকম দুর্বিসন্ধমূলক কোনো কাজের বা যারা এরকম অপরাধের সাথে যুক্ত তাদেরকে যদি আশ্রয় দেয়, তাহলে সেই দলকেও জবাব দিতে হবে। সেই দলকে মানুষ ছাড়বে না, জনগণ শেষ কথা বলবে। আর কেন এই যে আপনি বললেন টাকা দিতে চাইছে, সেখানেও গিয়ে আমি শুনেছি গৌতম দাসের ভাইকে নাকি বলছে তোমাকে 5 লাখ টাকা দেবো, 6 লাখ টাকা দেবো। কেন খামোখা তুমি টাকা দেবে? 5-6 লাখ টাকা তার কাছে কি তার পকেটকে তার কামড়াচ্ছে? এটা হলো অপরাধীর সওয়াল। অপরাধীরা মনে করে আমি তো 5-6 লাখ টাকা দিলেই তো আমি একজন লোক খুন করে ফেলতে পারি। এত সহজ, এত সস্তা? হ্যাঁ, কাজেই এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। তা না হলে পরে কি হবে? এইভাবে আজকে চালাগাং, কালকে নতুন বাজার, পরশু করবুক, তারপর দিন অন্য জায়গাতে সর্বত্র একদল মুষ্টিমেয়। আর প্রশাসনের মধ্যেও এই নতুন বাজার থানা যে অফিসারটা এই কাজটা করেছে, এইসব কুলাঙ্গারদের জন্য গোটা ত্রিপুরা সরকার হবে, এটা হতে দেওয়া যাবে। আপনারা শুনলেন, চালাগাংয়ে এসে গৌতম দাসের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, কথা বলেন সংশ্লিষ্ট সকলের সঙ্গে এবং অপরাধীদের কঠোর শাস্তি দাবি করলেন। অপরাধীরা কি ধরা পড়বে? পুলিশকে নিরপেক্ষ তদন্ত করতে পারবে?
অপরাধীদের কোনো রং নয়, কোনো রাজনৈতিক রং নয়, অপরাধী মানে অপরাধী, এই কথা প্রায় প্রত্যেকে শুনেন। কিন্তু এটাও তো ঘটনা। সময় কিংবা আমলের পরিবর্তন হলেও অপরাধীরা বরাবরই রাজনৈতিক দল, অবশ্যই শাসকের আশ্রয়স্থলে যেতে পারেন, সাহস পায়। এবং কখনো কখনো এটাও অভিযোগ, নেতা, তথাকথিত সমাজসেবী, জনপ্রতিনিধি তারাও সেই অপরাধীদের আশ্রয়ে প্রশ্রয় দিয়ে থাকে। সেটা সময়ের পরিবর্তন হলেও, সরকারের পরিবর্তন হলেও ত্রিপুরায় সে রেওয়াজ, সে বলা যেতে পারে সে যে পরিস্থিতি বিগত দিনে দেখেছেন এখনও দেখছেন। কোথাও কোথাও দৃষ্টান্ত রয়েছে, অবশ্যই সেই দৃষ্টান্ত মানে উদাহরণ, সেই দৃষ্টান্ত মানে দৃষ্টান্ত, সেগুলো যেমন আমরা তুলে ধরি, তার পাশাপাশি যেখানে পুলিশ দর্শকের ভূমিকায় থাকে সেখানেও কথাগুলো আমাদেরকে তুলে ধরতে হয়। শহরতলি তরতাজা যুবকের মৃত্যুতে শুধু এলাকাবাসী নয়, জনপ্রতিনিধি প্রত্যেকেই আজ শুধু শোক মিছিলে সামিল হয়েছেন তা নয়, অপরাধীদের কঠোর শাস্তি চেয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, অনেকদিন পরে আপনাদেরকে ফোন করলাম। হ্যাঁ, বলুন। আচ্ছা, আমি রাজেশ বলছি। ধন্যবাদ জানাই আপনাকে, কারণ ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা চ্যানেলই আছেন যে চ্যানেলটা সত্যের সঙ্গে এবং সত্য খবর এবং মানুষকে জিনিসগুলো শোনাচ্ছেন বা পুছিয়ে দিচ্ছেন সবার কানে কানে, দরজায় দরজায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই অক্লান্ত পরিশ্রম করার জন্য, আমাদের মতো ত্রিপুরাবাসীদেরকে অবগত করানোর জন্য বিভিন্ন খবরগুলো। যাই হোক দাদা, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এই কোন ত্রিপুরার দিকে আমরা চলে যাচ্ছি বা আমাদের পরিবেশটা কোন জায়গাতে গিয়ে আমরা দাঁড়াবো, আমার মনে হয় কোন অ্যাস্ট্রোলজার বা কেউই এই ভাষাটা বলতে পারবেন না। আমি বারবার প্রার্থনা জানাই, বারবার আমার মনের ভাষাগুলো জানাই মন্ত্রী মিনিস্টারদেরকে, দেখুন এই কেউ দোষ করেছে ওকে শাস্তি দিন। আপনারা এই এক দুটি ভোটের জন্য, এক দুটি সমর্থনের জন্য কেনই বা এই ধরনের সরকার করছেন ত্রিপুরাটাকে, আমি এই জিনিসটাই বুঝতে পারছি। আপনাদের সব দলই তো ভোট পান, যেই দল ভালো কাজ করবেন সব দলেই ভোট পাবেন, হ্যাঁ, কিন্তু এই সমস্ত নোংরামি নেককারজনক ঘটনার দিকে কেন আপনারা সাপোর্ট দিচ্ছেন, আমি এই ভাষাটাই জানি না। না আমি বুঝতে ভুল করছি এটাও আমি জানি না। তবে আপনাদের মাধ্যমে ত্রিপুরার বুদ্ধিজীবী মানুষদের বলছি, যাদের গলায় আই কার্ড থাকে বুদ্ধিজীবী বলে, বা ওনারা কখনো কখনো নাড়া দেয়, ওনাদের বিবেক অরিজিনাল ভালো কাজের জন্য তো নাড়া দেয় না, ওনাদের বিবেকটা নাড়া দেয় ওনাদের স্বার্থে যখন আঘাত লাগে তখন, বা ওনাদের যখন প্রয়োজন হয় যে ওনারা সমাজের মধ্যে একটু দাঁড়াতে হবে তখন নাড়া দেয়। আমি ওনাদের কাছেও প্রার্থনা করব, সমাজের বুদ্ধিজীবী মানুষদের কাছে, শিক্ষিত মানুষদের কাছে, মন্ত্রী মিনিস্টারদের কাছে, আপনাদের মাধ্যম দিয়ে যে এই কোন ত্রিপুরার দিকে আমরা যাচ্ছি। হ্যাঁ, ত্রিপুরার পরিস্থিতিটা এরকম ছিল না। আমি কোন দলকে ভালো বলছি না, আমি দল মল নির্বিশেষে বলছি, দল ছাড়ুন, দলের জায়গায় এখন যেহেতু আপনারা গদি চালাচ্ছেন, তা আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই যে আজকে এই মায়ের কুলগুলো খালি হচ্ছে, সাধারণ আপনাদের একটু বোঝাপড়ার জন্য আপনারা যদি এই জিনিসটা বুঝেন যে আর কারোর মায়ের কুল খালি হচ্ছে, দোষ করছে তো দোষের শাস্তি হওয়া চাই, দোষ করেছে দোষের শাস্তি হওয়া দরকার আইনগত ভাবে। আর আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস বলতে চাই, প্রশাসনদেরকে, আপনারা যেই বর্দিটা করেছেন, যে খাকি দেশটা করেছেন, তার মূল্যটা কমসে কম দিন না। কি করবেন এই ঘুষ খেয়ে টাকা নিয়ে, কি করবেন, কি বা করতে পারবেন? আপনি মারা গেলে ওই মাটির রাত্রে পূজা দীক্ষা বাড়ির যাওয়ানোর সময় তারা কেন রাস্তার মধ্যে পাইয়া অন্য কোনো ঝামেলা হয়েছে আগে, ঝামেলা হওয়ার পরে ওই তারা দেয় পূজা দীক্ষা 3 জন না 4 জন আইতেছে, আওয়ার পরে তারা আর কোনো যায় জিজ্ঞাসা নাই, তারা এলু ফাতারি বাড়ি মাঝে স্কুটির থেকে মনে ফালাই দিছে, ফালাই দিয়ে এলু ফাতারি মুখের মধ্যে সব
কুপানি আরম্ভ করছে, দাগ করছে দিয়ে। কতজন আছিল? এরা 10-15 জন আছে। আচ্ছা, তো এই যারা মারধর করছে এর মধ্যে কি কারোর নাম জানেন? ও তারা নাম দিয়ে দিচ্ছে। আচ্ছা, 6 জনের নাম জানি, 6 জনের নাম দিয়ে। কি নাম তার? তারা নামটা সঠিকভাবে কইতে পারতাম না, মনে নাই। আচ্ছা, কিন্তু যা কইছে তা ওই এরা নাম দিয়ে দিচ্ছে। আপনার ছেলে কি করতো? আমার ছেলে সাবুন্টের কাজ করে। এই নিজেরই বিজনেস? নিজের বিজনেস না, এর আরেকজনের এক সমানই তাই দুজন। আচ্ছা, কি নাম? কি নাম? আমার ছেলে শুভঙ্কর শাহ। আর 2 জন মিলে লিয়ে গেছে হসপিটালে, আপানি টিএমসিতে। এখান থেকে তারা চিনতে পারছে পাইছে স্কুটিলে আন্দা আইতো করতা এরা সাইডের মধ্যে বাসটা দাঁড়িয়ে আসলো, দাঁড়িয়ে আমরা যেটুকু জানছি কি শুনছি শোনা কথা এটা দাঁড়িয়ে আসলো। তার উপর রাত্রিবেলা পুজো দেখে বাড়ি ফেরার পথে রাস্তার মধ্যে কিছু আতাতীয়রা তার উপর আক্রমণ করে এবং রড সুতা দিয়ে তার উপর আক্রমণ করে। তৎক্ষণাৎ এখানে মাটিতে লুকিয়ে পড়ে। তাদের আক্রমণে পরবর্তী সময়ে আমরা টিএমসি হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওইখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। ওইখানে গতকালকে বিকাল 4টার সময় ও মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমরা এখান থেকে দাবি রাখি আতাতীয়দের অতি সত্বর গ্রেপ্তার করে ওদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। পুলিশ প্রশাসন কাজ করছে, পুলিশ প্রশাসন তদন্ত করছে, ওনারা সহযোগিতা করছে এবং আমরা আশা রাখছি পুলিশ প্রশাসন অতি সত্বর আতাতীয়দের গ্রেপ্তার করতে সক্ষম হবে। যেহেতু পূজার দিন ছিল বিশ্বমপূজা, পুলিশের টহলদারি নিয়ে একটা প্রশ্ন উঠছে জনগণের। পুলিশ দেখুন, পুলিশের কাজ করছে, পুলিশ তাদের সঠিক কাজ করছে, টহলও ছিল। এখন ওই সময় যে সময়টার মধ্যে পুলিশ এলাকাতে ছিল না, ওই সময় এই ঘটনাটা হয়েছে। ওটা রাত 12:30 একটা নাগাদ এই ঘটনাটা হয়েছে। তো তার জন্য আমরা খুব ব্যথিত এবং আমরা আশা করছি অতি সত্বর আসামিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। যারা এরকম করছে তারা ফাঁসি হোক, যে দোষী হ্যাঁ ফাঁসি হোক। কারণ দ্বিতীয় দিন দেখেন আমরার বাচ্চারা আছে, বড় হইতেছে, রাস্তা দিয়ে যাইবো। নমস্কার, কে বলছেন? দাও দিয়ে কুবাই দিয়ে যাবে, এটা তো হইতো না। আমরা দেখেন আজকের যে বিষয়টা আসলে পুলিশ দর্শক আসামি ঘুরছে, কিন্তু এটা আসলে তো এই রাজ্যে একটা কালচার হয়ে গেল। কারণ এই কালচারটা হওয়ার কারণে তো এই রাজ্যে দুষ্কৃতিকারী বেড়ে গিয়েছে। কারণ তারা এখন যখন যে কোনো চাঁদা কালেকশন করতে গেলেও, কোনো ক্লাব গেলে বা কোনো দলের গেলে, তখন তারা বলে দুষ্কৃতিকারীরা আক্রমণ করছে। কিছুদিন আগে ঠিকাদারকে মেরে ভাত ভেঙে দিল। কিন্তু আসলে দেখেন এই সরকার আসার পর থেকে কিন্তু এই রাজ্যের যে হারে খুন, সন্ত্রাস, দর্শন, বাড়িঘর ভাঙচুর সমস্ত ক্ষেত্রে কিন্তু যেভাবে চলছে, কিন্তু আমরা সবসময় বলি এই রাজ্যের প্রশাসন একদম দুর্বল এবং দর্শক। যখন কেউ আক্রান্ত হয় কিন্তু পুলিশ দাঁড়িয়ে থাকে, কিন্তু আক্রান্ত হলে রক্ষা করার মতন দায়িত্ব গ্রহণ করে না। কিন্তু আসলে এভাবে কতদিন করে করতে করতে চলবে? কারণ এই রাজ্যের মানুষ সবকিছু দেখছে, কিন্তু আসলে যদি আইন প্রশাসন যদি ঠিকঠাক থাকতো, তাহলে যদি তার সাথে মামলা হতো, সে যদি সাথে সাথে অ্যারেস্ট হয়ে যেত, কিন্তু তাহলে ত্রিপুরা রাজ্যের এত ঘটনা হওয়ার কথা না। কারণ এই রাজ্যে শাসন করার জন্য কিন্তু কিছু কিছু শাসক দলকে যেভাবে লাড়িয়ে দিয়েছে, দলে দলের মধ্যে লেগে গিয়েছে, গোষ্ঠীকন্দল চলছে, এইভাবে কিন্তু চলছে। এই করতে করতে কিন্তু ত্রিপুরা রাজ্যকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে। কিন্তু যদি এই দলাদলিটা করতো, তাহলে বেকার যুবক যুবতীদের সাথে যারা আজকে করছে, তাদের ঘরে ভাই বোন বাতিজাও অনেক রয়েছে, আমাদেরও রয়েছে, কিন্তু তাদের জন্য যদি এই আন্দোলনটা করতো, তাহলে ত্রিপুরা রাজ্যের মানুষ সাধুবাদ জানাতো তাদেরকে। কিন্তু আসলে কোনোটাই করছে না। প্রতিদিন রাত্রে আক্রমণ ঘটনা করে যাচ্ছে। এ রাজ্যে রাস্তাঘাটের জন্য আন্দোলন করতো, পানীয় জলের জন্য আন্দোলন করতো, দলে দলে, তাহলেও আমরা মনে করে নিতাম। স্বাস্থ্য ডিপার্টমেন্টের করতো, সমস্ত ক্ষেত্রে। কিন্তু আসলে এই রাজ্যের প্রতিযোগিতা চলছে, কার আগে কে টাকা ধরতে হবে, টাকা ধরতে হবে। বিশেষ প্রয়োজন হলো টাকা। এখন টাকা ছাড়া তারা কোনো কিছু দেখে না। কারণ এই টাকা গ্রহণ করে টাকা মানে কামাই করতে হবে। একদল চাচ্ছে এইভাবে, আর একদল চাচ্ছে এইভাবে, কিন্তু এইভাবে চলছে। কিন্তু আমরা সরকারের কাছে আপিল করতে চাই যে দেখেন, আপনারা 2018 সাল থেকে 2024 সালে সরকার আসার পর থেকে মানুষের সাথে সপ্তাহ সপ্তাহ বিকাশের কথা বলে ত্রিপুরা রাজ্যে মানুষকে কিন্তু ধোঁকা দিয়ে সর্বনাশ করে দিয়ে যাচ্ছেন। কিন্তু সর্বক্ষেত্রে বেকার যুবক থেকে, বেকার প্রতীক থেকে, ভাতা পাবকদের থেকে, ঠিকাদারের বাড়ি আক্রমণ করে সর্বক্ষেত্রে। কিন্তু আসলে এই রাজ্যের প্রশাসন কেন যে গ্রহণ করছে না, যারা এই শপথ গ্রহণ করে আসার পর থেকে দেশকে রক্ষা করার জন্য, কিন্তু তারা গ্রহণ করছে না। কিন্তু আমরা এই দর্শকের মতন গ্রহণ করে যাচ্ছে, নেতার কথা চলছে। কিন্তু আসলে এই রাজ্যের মানুষের
দুর্ভাগ্যজনক ঘটনা আমরা কখনো দেখিনি আগে। তারা আমাদের বড়জন যারা গুরুজন দাদারা কাকারা রয়েছে তারা দেখেছি কিনা সেটা কিন্তু আমরা যেটুকু দেখেছি, আমরা বাম আমলও দেখেছি, বাম আমলের মাধ্যমে এই ধরনের ঘটনা ঘটেনি, ঘটলেও কিন্তু সাথে সাথে আমরা দেখলাম এই চলে সাথে সাথে অ্যারেস্ট হয়েছে বামপন্থের প্রধান, এলপিএম, বিসিএম, তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে, কিন্তু আইন কাউকে ছাড়বেনি। কিন্তু এই সরকারের যখন থাকে আমি মন্ডলের অমুক, আমি অমুক, এই মুচাজ যখন প্রমাণ থাকে তখন তাদেরকে কিন্তু ছেড়ে দিয়ে কিন্তু পদক্ষেপ গ্রহণ করে না। আসলে দাও দিয়ে কুবাই দিয়ে যাবে, এটা তো হইতো না। আমরা ফাঁসি চাই, দোষীদের ফাঁসি হোক। পূজার দিন পুরো দিন রাতের ঘটনা, আমরা তো এদিন রাত্রে কইতে পারি না। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আজকে আপনাদের আমি তো নিয়মিত পাঠক, কাগজে পড়লাম যেভাবে দেখাচ্ছে সেভাবেই আজকে মানে সুন্দর করে সাজিয়েছে। তো দেখুন আসলে কি জানেন, মানে অপরাধীদের ঘুরছে পুলিশ দর্শক, পুলিশ তো দর্শকই থাকবে, কারণ পুলিশ দলদাসের পথে পরিণত হয়েছে। যেমন আপনি দেখুন এখন কি দরকার জানেন তো, দল মত নির্বিশেষে জাতীয় পতাকা নিয়ে আন্দোলনে নামা উচিত সবাই, কারণ পুলিশ সহজে সজাগ হবে না। আজকে আর্থিকর কাণ্ডে যেভাবে দেখিয়ে দিয়েছে জনগণ, দল মত নির্বিশেষে, বিশেষ করে 3টি ফুটবল সংগঠন যারা একে একে অপরের শত্রু, তারা 3টি দল একত্রে হয়ে তারা ময়দানে নেমে আর্থিকর কাণ্ডে তারা দেখিয়ে দিয়েছে। এখানেও সেম এরকম ঘটনা ঘটছে, কারণ তাদের নিজস্ব কুন্দল কাপ ঘটনা নিয়ে নিজেদের মধ্যে খাওয়া আর একটা নেশাগ্রস্ত অবস্থা চলছে। এখানে আমার মনে হয় সমস্ত বুদ্ধিজীবী দল মত নির্বিশেষে, কোনো রং টং নেই, কোনো জাতীয় কোনো রাজনৈতিক দলের পতাকা নয়, সাধারণ ভাবে যদি আন্দোলনে নামা যায় জাতীয় পতাকা নিয়ে, তাহলে পুলিশ প্রশাসনের ঘুম ভাঙবে, প্রশাসনেরও ঘুম ভাঙবে। নতুবা এইভাবে চলতে থাকবে, ঘুরবে আর যার যাবে তার চলে যাবে, সে তার ঘর শূন্য হয়ে যাবে। আমি বলবো আপনারা এই টিভি মাধ্যমে যারা বুদ্ধিজীবী আছেন, জনগণ আছেন, কোন রাজনৈতিক রং টং না দেখে আসুন আমরা সবাই মিলে এই রাস্তায় নামি এই ধরনের ঘটনা, লক্ষাজনক ঘটনা আর ঘটতে দেব না, আর এইভাবে হতে পারবে না। কোন রাজনৈতিক রং না লাগিয়ে জাতীয় পতাকা নিয়ে আমরা ময়দানে নামি, তাহলে দেখবেন কলকাতা যেমন আজকে কাঁপছে, আগরতলা শহরও কাঁপবে। আর নতুবা এদের কিছু হবে না, পুলিশ প্রশাসন একটা দলদাসে পরিণত হয়ে গেছে, যেমন ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে হয়েছে, এখানে সেরকম ভাবে হয়েছে। আমার মনে হয় আর বুদ্ধিজীবীরা এগিয়ে আসা উচিত, তাদের কি মানে রক্ত মাংস নেই, তাদের আজকে মানুষের কি মানে সাহসতা নেই, যেটা কলকাতার লোকরা পাচ্ছে, আমাদের আছে যে এরকম লোক নেই যে আমরা ময়দানে নেমে এই আন্দোলন করে আমরা সরকারকে সজাগ করে দিতে চাই। দেখুন আপনি যেভাবে চলছেন ঠিক রাস্তা নয়, আপনি সঠিক রাস্তায় চলুন, পুলিশকে সতর্ক করে দিন, মানুষের দুঃখ কষ্টে যাদের পুলিশ সামিল হয়ে সবার জন্য কাজ করেন এবং শাস্তিমূলক ব্যবস্থা নিন। নতুবা এইভাবে চলতে থাকবে, আজকে হয়েছে, দুদিন পর বন্ধ থাকবে, 4 দিনের মাথা আবার হবে, সেভাবে চলতে থাকবে। কারণ এখন তাদের ভিতরে পুষ্টিকুন্দল চলে গেছে, কে কত টাকা রোজগার করবে এই নিয়ে ভাবনা শুরু হয়ে গেছে, এবং লবি তৈরি হয়ে গেছে, বিভিন্ন ধরনের লবি। এই লবিতে সাধারণ মানুষের প্রাণ হানি হচ্ছে। আমি এটাই বলি, শেষ করবো, মানুষের কাছে আবেদন রাখছি, আসুন আমরা সবাই একে কোনো ধরনের পতাকা থাকতে পারবে না, না রেখে আমরা রাস্তায় নামি পুলিশের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, তাহলে যদি এই জিনিসটা বন্ধ হয়, নতুবা কোনো রাস্তা নেই, কোনো ভাষা নেই, এইভাবে মারকুল খালি হবে। আমরা দিন জানি না, পরের দিন সকালে আমরা শুনছি খবর থেকে যে এরকম এরকম ঘটনা হয়েছে দিকে 9টার দিকে। দোষীদের কি পুলিশে আটক করতে পারছে এখন অব্দি? এখন অব্দি তো আটক করতে পারছে না, মানে আমরা এমনি শুনছি 2 জন আটক করতে, মেন যে করতে আটক করতে। কতজন আসতো তবে? আনুমানিক 10-12 জন, 10-12 জন আসলো। কটার সময় ঘটনা ঘটছে? কটার সময় তো কইছে তো রাত্রে, কটার সময় তো আমরা তো কইতে পারি না, বিশ্বকর্মা পূজা আমরা সবাই আইসি, আর গরম নদী কেন, এখন গরম দিন, টাকা চললে কিছু বোঝা যায় না বাইরে কি হইতেছে।
আমরা তো আমরা গেট তো পুরা 9টার দিকে আমরা গেট লাগাইলাম পুলিশের ভিতরে আইসা আমরা গেট লাগাইলাই 9টার দিকে পুলিশের টহলদারি না কি বলবেন এই যেহেতু পূজা মরশুম এখন পূজার মরশুম পুলিশের টহলদারি এদিকে নাই এদিকে আসিল না টহলদারি থাকলে তো নমস্কার, কে বলছেন? টহলদারি আসিল না চরিলাম থেকে বলছি। হ্যাঁ বলুন। এখন আজকে যে আপনারা দেখাইতেছেন তা হওয়ারই কথা, তার কারণ যেই দেশে আইন নাই, প্রশাসন নাই, যেই দেশে মিনিস্টারের কথায় চলে সমস্ত কিছু, সেই দেশে এইরকমই হইব। তার কারণ আমরা দেখছিলাম যে দুষ্টরে প্রথম থেকে দমন না করে সেই দুষ্টের হার কিন্তু দিন দিন বাড়ে। আমরা দেখেছিলাম আপনারা অফিস দিনে দুপুর বেলা ভাঙচুর ছিল, এক বিরোধী দলের অফিস দিনে দুপুর আক্রমণ ছিল, গাড়ি ঘোড়া পোড়া হয়েছিল, একটা আসামি গ্রেপ্তার করতে না মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে এই রাজ্যের মধ্যে কিভাবে শান্তি বজায় থাকবো? শান্তি বজানোর কোনো কথা নেই, কারণ এই সন্ত্রাস লাগাই রাখতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। যদি ওই সময় যদি এই সন্ত্রাসবাদীরা যদি গ্রেপ্তার করতো, তো আরেকজন সন্ত্রাসী কাজ করতে ইতস্ত করলে না, আমি যদি সন্ত্রাসী কাজ করি এই শাস্তি আমারও পাইতে হবে। যেহেতু ওই সন্ত্রাসীরা শাস্তি হয়েছে না, পরবর্তী সন্ত্রাসীরা সন্ত্রাস করতে দ্বিধাবোধ করতো না, কারণ আমারও শাস্তি হতো না। বিরোধী দলের বাড়িঘর আক্রমণ হয়, কারণ আক্রমণ হইলে তার কোনো কেস হয় না, আসামি গ্রেপ্তার হয় না। তো বিরোধী দলের হইতে এখন নিজের শাসক দলের মধ্যেও হয়, কিন্তু আসামি গ্রেপ্তার হইতো না। কারণ দেখবো আক্রমণকারীরা কার পক্ষে, মুখ্যমন্ত্রীর পক্ষে না প্রতিমা ভৌমিকের পক্ষে না বিপ্লব দেবের পক্ষে, কিন্তু দেখা গেছে আসামি গ্রেপ্তার হইতো না। আর আক্রমণ বিরোধী দলের যেমন হবে, শাসক দলের হবে এবং নিরীহ মানুষেরও হবে। পূজার নামে জোর জুলুম করে মানুষকে হয়রানি করবো, মারধর করবো, কমপ্লেন কহানো করাম। আমরা যদি কমপ্লেন করি কালকে আবার আমার উপর আক্রমণ হইবে, আজকে থানার যাবো কালকে আবার আক্রমণ হইব। তো হয়েছিল আমার ব্যক্তিগত আক্রমণ, তখন হবে আমার বাড়ি ঘরের মধ্যে আক্রমণ, কহানো গিয়ে আমরা এই অভিযোগ করাম। এই যে রাজ্যতে এই অব্যবস্থার মধ্যে চলছে, অপদার্থ সরকারের হাতেও যদি রাজ্য যায় এই ধরনের ঘটনাই ঘটবো, আগামী দিনে আরো ঘটবো। আমরা এইগুলোই আপনার মাধ্যমে শোনাম, তার বন্ধ হইতো না, একটুকুই বলেন। আমরা খুব দুঃখিত। এলাকাটার নাম কি? যেদিকে মানে সেই সাইডে রাজীব গান্ধী চমুনি, আর হচ্ছে রূপনাথ চমুনি ধরে আর কি, কাঞ্চন টিলা ধরে, অনেকে 3 টিলাও কয়। কাঞ্চন টিলা হচ্ছে ছেলে, এদিকে 3 টিলা। নমস্কার, কে বলছেন? শান্তি বলে এলাকাবাসীরা সবাই আমরা তো আজকে বিগত 5-7 বছর আপনার চ্যানেলে কাছে যাচ্ছে, মানুষকে সতর্ক এলাকাবাসীরা সবাই মিলে বিচার চাইছে, সুষ্ঠু বিচার চাইছি এবং দোষীকে যাতে গ্রেপ্তার করা হয়, অতি সত্বর যাতে দোষীকে গ্রেপ্তার করা হয়। আমরা সবাই প্রশাসনের কাছে আমাদের দাবি শাস্তি হয়, সবাই মিলে কঠোর যাতে শাস্তি হয়। আমরা সবাই একই দাবি, দোষীকে শাস্তি দেওয়া হয়, আমরা এলাকাবাসীর মানুষ হয়ে এটাই দাবি চাই। আমরা এটা আমরা কি আগে আপনারা শুনলেন সেখানকার মানুষের কি অভিমত, বা বলতে পারেন মানুষ কি চান। অপরাধীদের ফাঁসি চান, অপরাধীদের কঠোর শাস্তি চান, সবকটি ঘটনার ক্ষেত্রে সেখানে রয়েছে। আজ কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বামফ্রন্টের নেতৃত্ব রাজ্যের বেশ কয়েকটি ঘটনা উল্লেখ করে অপরাধীদের কঠোর শাস্তি চেয়েছেন। আমরা যে কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি, আমাদের মাধ্যমগুলোতে দেখানোর চেষ্টা করছি। সেখানে রাতে সংঘবদ্ধ হামলায় পিটিয়ে খুন করা হয়, হত্যা করা হয়, তরতাজা যুবকদের হত্যা করা হয়েছে। যে কোনো জায়গায় সেই ঘটনা ঘটার পর পুলিশের ভূমিকা নিয়ে বরাবরই সেখানে প্রশ্ন ওঠে। যে এলাকায় ঘটনা, যে পরিবারের সে ঘটনা, সেখানে তো শোকাহত মানুষ আছেনই, তার পাশাপাশি গোটা রাজ্যে যেখানে মানুষ এই ঘটনাগুলো দেখছেন সেখানে হয়তো তারা সেই কথাগুলি বলছেন। আজ বেলাবরের ঘটনার পর তাদের প্রিয় বন্ধু বলতে পারেন, ভাই বলতে পারেন, এলাকার ছেলে বলতে পারেন, কারোর সন্তান, কারোর
সেখানে আত্মীয় স্বজন প্রত্যেকেই সেখানে সামিল হয়েছেন। এলাকাবাসী জড়ো হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা কয়েকটি ঘটনা যখন প্রতিদিন আপনাদের কাছে তুলে ধরি, আপনারা অনেকে আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন যে রাজ্যের বেশ কয়েকটি ঘটনা আছে যে ঘটনাগুলোকে বারবার সেখানে তুলে ধরতে হয় যেন অপরাধমূলক ঘটনাগুলো বন্ধ হয়, কারণ সেখানে অপরাধীরা যদি কঠোর শাস্তি পায়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে সেই ধরনের অপরাধ বন্ধ হতে পারে। আমরাও সেটা বিশ্বাস করি। আপনাদের অনেকের সঙ্গে কথা বলে আমরা বলছি যে চলুক সেখানে দৃষ্টান্ত রাখুক, সরকার প্রশাসন দৃষ্টান্ত রাখুক, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা থাকবে, কথা হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে, ডেপুটেশন হবে, পুলিশ প্রধান কার্যালয় ঘেরা হবে, রাজ্যের বিভিন্ন জায়গার ঘটনার পর পুলিশ নিরপেক্ষভাবে চাপমুক্ত হয়ে কাজ করতে পারবে, সে বিশ্বাস আমাদের রয়েছে। আমরা আনুষঙ্গিক কিছু কথা শুনি। আমরা একটু আগে সন্ধ্যা 6টায় ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ত্রিপুরা বামফ্রন্ট কমিটির তরফ থেকে আমরা একটা মেমোরেন্ডাম দিয়ে দেখা করি, তার সাথে একটা মেমোরেন্ডাম দিই। মেমোরেন্ডামের মূল বিষয়বস্তু হচ্ছে ত্রিপুরার মানুষের জীবনে এই মুহূর্তে যা খুবই অপরিহার্য, যাকে না হলে পরে ত্রিপুরার সমাজ জীবন আর চলতে পারে না, অন্ধকারের গদিতে চলে এসছে ত্রিপুরা, এরকম 4টি বিষয় নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি ওনার অফিস ঘরে। আমাদের যেই বক্তব্য ছিল সেই বক্তব্যের মূল কথা হচ্ছে, আমরা অনেক ইতিহাস টানতে চাই না যে বর্তমান ডবল ইঞ্জিনের সরকারের সময়তে ত্রিপুরায় কি চলছে, আইন শৃঙ্খলা কোন জায়গায় আছে, তার বিস্তারিত ইতিহাস আমরা ওনার কাছে বলিনি। আমরা শুধু সেপ্টেম্বর মাসের কয়েকটি ঘটনার কথা নির্দিষ্টভাবে বলেছি, যেটার মধ্যে প্রধান বিষয় হচ্ছে মহিলাদের সংক্রান্ত যে অভিযোগগুলো, আক্রমণ, মহিলাদের অ্যাট্রোসিটিজ অন উইমেন, এটা ব্যাপকভাবে আমাদের রাজ্যে বেড়ে গেছে এবং যা আমাদের সমাজ জীবনকে দারুণভাবে কুলসিত করছে। মা বোনরা ইজ্জত নিয়ে বাঁচতে পারছেন না, স্কুলে মেয়েরা যেতে পারছেন না, মা বোনরা রাস্তাঘাটে বেরোতে পারছেন না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এখানে আমরা ওনার কাছে কয়েকটা উদাহরণ হিসাবে কয়েকটা ঘটনার কথা শুধু উল্লেখ করেছি, যা এই মাসের মধ্যে ঘটেছে। তার বিস্তারিত আমি বলছি না, আপনারা আমাদের মেমোরেন্ডাম পেয়েছেন, সেই মেমোরেন্ডামের মধ্যে আছে। মহিলাদের উপরে অপরাধ সংক্রান্ত বিষয় ত্রিপুরায় যেভাবে বেড়েছে তা ত্রিপুরার মানুষের পক্ষে লজ্জাজনক অবস্থায় তৈরি করেছে। আমাদের মুখ দেখানোর কোনো উপায় নেই, আমাদের সমাজ জীবন দারুণভাবে কুলসিত হয়েছে। দ্বিতীয়ত, এখানে যা হচ্ছে এখন নতুন করে আইন শৃঙ্খলার অবনতি নয়, নতুন করে যা হচ্ছে মব লিঞ্চিং, সংঘবদ্ধভাবে মানুষকে আক্রমণ করা, পিটিয়ে খুন করা, এটা চলছে। এরকম এই মাসের কয়েকটি ঘটনাবলী ওনার নজরে এনেছি আমরা। সেই ঘটনাগুলোর কথাও আমি আপনাদের কাছে বলছি না, আমাদের মেমোরেন্ডামের মধ্যে বলা আছে। শুধু আপনাদের এই কথা আপনারা শুনলেন, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বামফ্রন্টের নেতৃত্ব কি বলেছেন, কি প্রতিক্রিয়া ছিল। তার পাশাপাশি রাজ্যের কয়েকটি ঘটনাও তারা উল্লেখ করেছেন, ঘটনার প্রেক্ষিত নিয়ে তারা ব্যাখ্যা করেছেন। বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীও একাধিক বিষয় নিয়ে যখন কথা বলেছেন, রাজ্যের কয়েকটি জায়গার ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে কথা বলেন। তিনি মুখ্যমন্ত্রীকে বলেছেন, গন্ডাছড়ার ঘটনার প্রেক্ষিত বলেছেন এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর দাবি তিনি বলেছেন যে তাকে সেখানকার গন্ডাছড়ার মানুষ অভিযোগ করেছেন, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা সেভাবে আর্থিক সাহায্য না পেলেও একটা অংশের সুবিধাবাদী আছেন, তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত তালিকা তৈরি করে সরকারের সুযোগ সুবিধা নিচ্ছেন। মুখ্যমন্ত্রীকে বিষয়গুলো তদন্ত করা দাবি করেছেন। আমরা রাজ্যের কয়েকটি জায়গার ঘটনার প্রেক্ষিতে যখন আপনাদের কাছে আজকের বিষয় উপস্থাপন করলাম, তার পাশাপাশি বামফ্রন্ট নেতৃত্ব মুখ্যমন্ত্রীর কাছেও বিস্তৃত ব্যাখ্যা করেছেন। সেদিক থেকে সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতার কি বক্তব্য আমরা একবার শুনি।
তো মূলত আমরা আজকে গেছি যে রাজ্যের 40 লক্ষ মানুষ সামনে আমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই বিশ্বকর্মা পূজার মধ্য দিয়ে একটা উৎসব, ধনী গরিব এবং সমস্ত ধর্ম বর্ণ এই সময়তে যাতে নিশ্চিতে নির্বিবাদে নিরাপদে আমাদের এই উৎসবের সময়টা কাটে, এই মৌসুমটা যায়। তো সেই জায়গায় আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক জোট বা এই কি বলে ফ্রন্ট হিসাবে রাজ্যে যেভাবে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটছে, তার সাথে হল অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং দৈন্যতা, এরকম চলতে থাকলে পরে এই উৎসব কারোর জন্যই আনন্দমুখর হবে না, বরঞ্চ তার বিপরীত হবে। তো সেখানে আমরা যে মাত্র এই গত 1 মাসের উদাহরণ আমরা দিয়েছি ওনার কাছে। আমরা বিগত সময়ের কথা বলছি। প্রায় প্রতিদিন খবরের কাগজে, সোশ্যাল মিডিয়াতে সৌভাগ্যজনক এবং লজ্জাজনক ভাবে কোথাও না কোথাও কোনো মা, কোনো বোন, কোনো নাবালিকা, কোনো মাসুম কন্যা তার শ্লীলতাহানি, নির্যাতন ঘটনাগুলি ঘটছে। সেক্ষেত্রে নাম কেউ আসতে 2-1 জন ধরা পড়ে, কিন্তু দৃষ্টান্তমূলক কোথাও এই অপরাধীদের শাস্তির কোনো ঘটনা নেই। মাননীয় মুখ্যমন্ত্রীও পক্ষান্তর স্বীকার করতে বাধ্য হয়েছে। তার সাথে হলো সংঘবদ্ধ অপরাধ। অপরাধ কম বেশি সবসময়ই হতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই অপরাধ যারা মানুষের জীবন সম্পত্তি রক্ষা করবে, তার যে ফান্ডামেন্টাল রাইট, নাগরিক অধিকার, এটাকে রক্ষা করবে, তাদের সহচর্যে, তাদের সাথে মানে একেবারে সেরকম কোলাবোরেশনে বা কনাইভান্সে ঘটনাগুলি ঘটছে। আমরা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলছেন সন্ত্রাস মুক্ত ত্রিপুরা করতে চাই, শুধু আপনার সামনে না, আপনার পেছনেও আমরা আপনার এই বক্তব্যকে আমরা সমর্থন করি। আমরা বলেছি এবং আগামী দিনও বলবো। আপনি মাঝে মধ্যে কোনো কোনো এই অনুষ্ঠানে গিয়ে বলেন এই যে চাঁদার জুলুম হক মানে বরদাস্ত করা হবে না, কোন জখম এ সমস্ত রেহাই পাবে না কেউ। কিন্তু আপনার এই বক্তব্য, আপনার মুখস্থিত যে আওয়াজ, তার যে পরিধি অল্প পরিধির মধ্যেই সীমা থেকে যাচ্ছে, সে বেসার্ধের বাইরে গিয়ে পৌঁছচ্ছে না। কারণ আপনার সেই যে ইচ্ছা, আপনার যে এই ডিটারমিনেশন, এটাকে যদি বাস্তবে রূপায়িত করতে হয়, যে মেশিনারি আপনার এই বক্তব্যকে মান্যতা দেবে, তার গ্যারান্টি তৈরি করবে, তার কার্যকরী করার জন্য সে ভূমিকা নেবে, তাদের সক্রিয় করতে হবে, তাদের ভূমিকা দেখতে হবে। গন্ডাছড়া পুলিশের পদস্থ অফিসারদের চোখের সামনে
শত শত নিরাপত্তা কর্মী তাদের উপস্থিতিতে সারা দেশ দেখেছে দোকান পাট বাড়ি ঘর জ্বলছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন তামাশা দেখার মতো সেখানে সাক্ষী কবল দাঁড়িয়ে থাকছে। কৈত্রাবাড়ি বলেছেন সেখানে অভিযোগ শুধু পদস্থ পুলিশ অফিসার না, একজন সাংবিধানিক ব্যক্তিত্ব তার সম্পর্কেও অভিযোগগুলো আসছে। তারপর এই যে মব লিঞ্চিং, গতকালই আমি চালাগামে আপনাদের নমস্কার, কে বলছেন? পত্রিকায় খবর। হ্যালো, হ্যাঁ বলুন। এখন মধ্যে তো অনেক রোগ আছে, পুলিশ সব কিছুদিন পূর্ব জায়গায় দেখেছিলাম বিভিন্ন জায়গায়, উত্তর জেলার পানিসাগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কোন দোষিত হচ্ছে 16 বছরের বা নাবালিকা ওনারা। তো পুলিশ দর্শক সবাইকে দর্শক বলবো না, আজকে আমি যে কোনো একটা জায়গায় গিয়ে মহাত্মাতে ওনারা দর্শক নয়, ওনারা দেখলাম 3-4 ঘন্টা বসে আছে, হেলমেট কার নেই, কার কাগজ নেই, ওনাদের একটা টার্নিং এ বসে আছে। হ্যাঁ, আমি আপনাদের অনলাইনে বলতে পারি লংতরাইগুলি মনো থানার যে দায়িত্বপ্রাপ্ত পুলিশরা আছে ওনারা, কিন্তু অবৈধভাবে অনেক কিছু যাচ্ছে। আমি 2-3 বার এদিকে আপ্যায়ন করেছি, দেখলাম কোন ছেলে কোন মেয়ে স্কুটি নিয়ে যাচ্ছে হেলমেট নিয়ে ওনাদেরকে আটকানোর জন্য। বড় বড় গাড়ি যাচ্ছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে ত্রিপুরা থেকে আগরতলা থেকে 30-40টা থানা পার হয়ে যাওয়ার পর চুরাইবারের পরে আসাম পুলিশে গ্রেপ্তার করছে যে সিদ্ধি গাঁজা এইসব জিনিস। হ্যাঁ, অপরাধের তো অপরাধীদের উপরে তো কি বলবো ছাতা থাকে, বৃষ্টি হলে আমাদের যেমন থাকে অপরাধীদের উপরে ছাতা থাকে, হয়তো বৃত্তধারী লোক থাকবো আর নাহলে শাসক দলের হেভি নেওয়া থাকবো। এটা উদাহরণ হিসেবে আপনাদেরকে বলছি না, আপনারা জানেন, যারা দর্শক আছে ওনাদের বিষয়ে বলছি। একবার 2 নম্বরে গাড়ি ধরতে গিয়ে ত্রিপুরা পুলিশের একজন এএসআই গাড়ি দিয়ে হিট করেছিল, মানে মৃত্যুবরণ করেছিল, মনে আছে তো? ওনাদের মাথাকে, ওনাদের তথ্যকে আপনাদের মাধ্যমে পেলাম না, পুলিশও তথ্য দেয় না, পুলিশে অল্প অল্প দেবে, কালকে বৃষ্টি আসতে পারে, ট্রাফিক বিঘ্নিত হতে পারে, আদালত থেকে তো পেলাম না। তার মাস্টার মাইন্ডকে সোনামুড়ার দিকে হাজার হাজার কোটি টাকা অবৈধ কাজ করতে চলছে। হ্যাঁ, পুলিশে ইচ্ছা করলে সব পারে, পুলিশকে আমি দূর দেব না। মানে 100-র মধ্যে 100 তারা সফলতা অর্জন করছে, কিন্তু ওই রাজনৈতিক চাপে সবাই বলছে, স্যারে বলছে এদিকে যাবে না, আজকে এদিকে গাড়ি যাবে। হ্যাঁ, এদিকে আমি নিজে দেখেছি, হয়তো আমাকে উমরপুর থেকে উদয়পুরের জেলা হসপিটাল, উদয়পুরের জেলা হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটাল, এখানে এসে তার জীবন দিক দিবে গেল। যে এরকম অস্বাভাবিক মৃত্যু হলে, শরীরে এরকম ভাবে জখম হলে কোন হাসপাতাল কিভাবে তাদেরকে ভর্তি করে না, আর যদি মারা যায় পুলিশের কাছে রিপোর্ট করে, পুলিশের অনুমতি ছাড়া সে ডেড বডি রিলিজ হয় না, ডেড বডি রিলিজ হয়ে গেল। যে কাজটা কোন পোস্টমর্টম ছাড়া
যে কাজটা হাসপাতাল করার কথা, ডেড বডি নিয়ে এসে সেই ছেলে বাড়ির লোক চালাগাং থানাতে নিয়ে গেল। যাই হোক, চালাগাং থানা একটা প্রাথমিক দায়িত্ব পালন করেছে, তাদেরকে অমরপুর হসপিটালে নিয়ে পোস্টমর্টম করেছে। ছেলের বাবা মা তারা এফআইআর করেছে। নতুন বাজার থানার যে পুলিশ অফিসার যার নেতৃত্বে ঘটনা হয়েছে, শাসক দলের একজন হুমরা চুমরা তার নামে, এবং তাদের অভিযোগ সেই থানারই একজন পুলিশের কনস্টেবল এবং একজন এসপিও মেয়ের বাড়ির লোক আর পুলিশ মিলে থানার দারোগা বাবুর সামনে এই ছেলেকে, একটা জ্যান্ত ছেলে 21 বছরের গৌতম দাস, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিল। যেমনটা হয়েছিল উদয়পুরে অভিজিৎ দেব শিক্ষকের ক্ষেত্রে, সেখানেও পুলিশের ভূমিকা, হসপিটালের ভূমিকা। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আপনি তো এই কথা বলছেন, যারা এইভাবে শাসক দলের পা চাটছে আর উচ্ছিষ্ট খেয়ে পেট ভরা করছে, এদের শাস্তি হয় না। কাজে অপরাধীরা মাথা উঁচু করে নির্ভয়ে সারা ত্রিপুরা ঘুরছে, যে কারণে এই যে গতকাল হলো চলন্ত স্কুটি, তার উপরে আরোহীকে বেলা ভরে কুপিয়ে মারল, সেই সুনামরা ঘটনা হলো। আমরা বলেছি নির্দিষ্টভাবে কেলাগাঙ্গের সেই ঘটনায় সে পুলিশ অফিসারের বিরুদ্ধে এবং মেডিকেল অফিসারের যদি কোনো ভূমিকা থাকে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেছেন, আমি দেখব, ব্যবস্থা আমরা নেব। অভিযোগদের বেলায় তিনি বলছেন, আপনি নিজে গেছেন, আপনি কথা দিয়েছেন। হ্যাঁ, আমি কথা দিয়েছি। তিনি আবার বলছেন, আমি দেখব। তো সেই জায়গায় আমরা কিন্তু আজকে কোন রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক কোন ইস্যু নিয়ে আমরা যাইনি। এই রাজ্যে আইন শৃঙ্খলার যে চরম বিপর্যয়, সেখানে 40 লক্ষ মানুষ আতঙ্কিত, এই ইস্যুগুলো আমরা নিয়ে গেছি। এরপর অর্থনৈতিক বন্যা ইত্যাদি এসছে, আমি বিস্তারিত বলছি না, শুধু একটাই বলবো, গন্ডাছড়া একটা হলো ঘটনা ঘটেছে পুলিশের একই কারণে, নির্লিপ্ততায়। এখন ত্রাণ বন্টনে গতকালে আমি গন্ডাছড়া গেছিলাম, আমার কাছে বেশ কিছু লোক আসলো। তো স্যার, আমি গন্ডাছড়া এর আগে সমস্ত বাড়িগুলো আমি ঘুরেছি, সারাটা দিন ধরে বৃষ্টি ভিজে। আপনি দেখেছেন আমার বাড়ি, আমার বাড়ি একেবারে মাটিতে মিশে গেছে। আমি যত সামান্য একটু অল্প সাহায্য করেছে, আর যার কিছুই হয়নি তাকে প্রথম কিস্তিতে 95,000, আবার 2 লক্ষ, আবার বলা হচ্ছে শুধু তা নয়, একই পরিবারের মধ্যে 2 জনের নামে সেংশন। এটাও মুখ্যমন্ত্রীকে বলেছি, আপনি তদন্ত করান। আমি কালকে বলে এসেছি, আমি মুখ্যমন্ত্রীকে দেখা করবো আগামীকাল। তো কেন হচ্ছে এগুলো? যে প্রশাসনের ভিতরে আমার কমরেডরা বলেছেন যে এক শ্রেণীর সংবিধান বহির্ভূত ক্ষমতাবান লোক এমন ভাবে তারা আঙ্গুল চালাচ্ছে। আপনারা শুনলেন, এবং সেদিক থেকে সাধারণ মানুষেরও অভিমত আছে। এই অনুষ্ঠানে যেমন অনেকে মতামত দিয়েছেন, রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে রাজনৈতিক দলের নেতারা সেখানে মতামত দিয়েছেন। আমরা বিশ্বাস করি প্রত্যেকটি ঘটনায় সেখানে অপরাধীরা কঠোর শাস্তি পাবেন, দৃষ্টান্ত স্থাপন করবেন পুলিশ প্রশাসন, এবং অবশ্যই আরক্ষা প্রশাসন সেদিক থেকে উদাহরণ রাখবেন। অপরাধের সংখ্যা কমাতে গেলে অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।